রুমার গল্পের আসরে তোমাকে জানাই আবারও স্বাগত। আজ যে ছোট গল্পটি পাঠ করছি তার নাম ফুলের তোড়া, লিখেছেন তিলোত্তমা মজুমদার। ছেলে যখন জেদ ধরে বসল কলেজের বান্ধবীকেই বিয়ে করবে, সুমিতার ভালো লাগেনি। কেন রে বাবা, দুনিয়ায় কি মেয়ের অভাব পড়েছে যে ওই রকম কুঁদুলে উড়নচণ্ডীকে বউ করে আনতে হবে? চম্পাগ্রাম ছোট জায়গা, একখানা কলেজ আর 3টে হাই স্কুল আছে বলেই তো আর শহর হয়ে যায়নি। সবাই সবার খবর রাখে। মায়ের গোমড়া মুখের অভিযোগ শুনে বাবুই বলল, রিখিকে তোমার কুঁদুলে বলে মনে হয়? কতটুকু দেখেছো তুমি ওকে? টিভি চালিয়ে সংবাদ শুনছিলেন দুলুবাবু। শব্দমাত্রা কমিয়ে বললেন, তোমার মা তো ঠিক কথাই বলেছে। কলেজ কাঁপিয়ে বক্তৃতা দেয়, মিছিল করে, অত্যন্ত বেপরোয়া। সেই মেয়ে কুঁদুলে হবে না তো আর কি? বাবুই বলল, কলেজে ভার্সিটিতে পলিটিক্স তো আমিও করেছি, তাতে কি আমি গুন্ডা বদমাশ হয়ে গেছি? কলেজে লেকচারশিপ জয়েন করার পরও ইউনিয়ন করেছি। সুমিতা বললেন, একটা ছেলের যা সাজে একটা মেয়ের তা সাজে না। তাই নাকি? বাবুই রাগত স্বরে বলল, রিখি যদি তোমার মেয়ে হতো বলতে কথা? কোন যুগে পড়ে আছো মা? রিখি অত্যন্ত ভালো মেয়ে, উপকারী মনোভাব আছে, সৎ, দলের প্রতি একনিষ্ঠ। রাজনীতি করতে গিয়ে লেখাপড়ায় জলাঞ্জলি দেয়নি। এমফিল করছে। ওর স্বভাব আচার ব্যবহার খারাপ এ কথা ওর বিরোধীরাও বলবে না। দুলুবাবু বলেন, দেখো বাবা, তোমাকে আমরা খুব খোলামেলাভাবেই বড় করেছি। তুমি নিজের ইচ্ছে যাকে ঘরে আনবে মেনে নেব, কিন্তু বিয়ের পরেও যদি সেই মেয়ে রাজনীতি নিয়ে মেতে ওঠেন তাহলে আমার ঘোরতর আপত্তি আছে। চম্পাগ্রাম হেঁটো গাঁ নয়, কিন্তু শহরও নয়, তুমি জানো। এখানে লোকে আমাকে মান্য করে, আমাদের একটা মান সম্মান আছে। ঘরের বউ ধেই ধেই করে মিছিল করে বেড়াবেন আর লোকে ছিচি করবে, এ আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। বাবুই কিছুক্ষণ দুহাতে মাথা রেখে চুপ করে রইল। দুলুবাবু আবার টিভির শব্দ বাড়িয়ে দিলেন। তার অত কড়া কথায় সুমিতার ছেলের জন্য কষ্ট হচ্ছিল, কিন্তু স্বামীর কথার ওপর কথা বলার সাহস তার নেই। ছেলের পিঠে আস্তে আস্তে হাত বুলিয়ে দিতে দিতে তিনি বললেন, আর একটু ভেবে দেখিস বাবুই, তুই যেবারে পাশ করে বেরোলি তার আগের বছরে সে কলেজে ঢুকেছিল। এরপর বর্ধমানেই তুই থেকেছিস বেশি। চম্পাগ্রামে সে কী করছে না করছে সব তোর জানা নাও থাকতে পারে। সেবারে ডোমপাড়ার একটা ছেলে ফার্স্ট না সেকেন্ড ইয়ারে পড়তো, খুন হয়ে গেল। তার মরদেহ নিয়ে সারা চম্পাগ্রাম মিছিল করেছিল রিখি। একেবারে ভয় ডর নেই। কী স্লোগান, কী চিৎকার! তখন সবাই বলা বলি করেছে, বাপ রে, মেয়ে তো নয়, ডাকাত। বাপ নেই, একা মা মেয়েটাকে মানুষ করতে পারছে না। এই মেয়ে যার ঘরে যাবে তার ঘর জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। বাবুই মায়ের দিকে বিষণ্ণ চোখে তাকিয়ে বলল, মা, তুমি তো রোজ 2টো খবরের কাগজ আদ্যপান্ত পড়ো। বাবা সারা বিশ্বের খবর রাখে। একটি মেয়ে রাজনীতি করছে, এ কি খুবই বিস্ময়কর? সারা রাজ্যে দেশে কতজন মহিলা মন্ত্রী আছেন সেই তালিকা তোমাকে আলাদা করে বলার কিছু নেই। রাজনীতি করা অন্যায় নয়। এবং মা, তোমাদের জানিয়ে রাখি, রিখি সমাজসেবার রাজনীতি নিয়েই থাকবে ঠিক করেছে। বিয়ের পরেও তার কিছু নড়চড় হবে না। তবে এটাও ঠিক, যতদিন তোমরা বিয়েতে মত না দিচ্ছ আমরা অপেক্ষা করব, কিন্তু অন্য কাউকে বিয়ে করার প্রশ্নই ওঠে না। বাবুই তার নিজের ঘরে চলে গেল।
দুলুবাবু কঠিন দৃষ্টিপাতে সুমিতাকে বিদ্ধ করে বললেন, তুমি ওর মাথাটি খেয়েছ। ছেলে ছেলে করে পাগল, এখন বোঝো ঠেলা। এখনো বিয়েই হয়নি, হবু বউয়ের হয়ে ওকালতি করে গেল। বিয়ে হয়ে গেলে বউয়ের পকেটে ঢুকে বসে থাকবি। সুমিতা সবিস্ময়ে বললেন, বউয়ের পকেটে মানে? মানে বোঝো না, ন্যাকা। সে তো শার্ট প্যান্ট পরে, দেখনি নাকি? বিয়ের পরেও পরবে নাকি? কি যে বলো। দেখ, ছেলেকে জিজ্ঞেস করে এসো। প্যান্ট শার্ট পরা নববধূকে তো তুমিই বরণ করবে। আমার আর কি, হরিনাম করতে করতে বাকি জীবন কাটিয়ে দেব। সুমিতা উঠে পড়লেন। স্বামীর মুখের সামনে আর থাকতে ইচ্ছে করল না। মানুষটা চিরকাল কর্কশ। দাম্পত্যের আরম্ভেই সুমিতার স্বামীকে ভয় পেতে শুরু করেছিলেন। প্রথম প্রথম দুর্বিষহ মনে হতো সব কিছু। ঘুরতে বেড়াতে গেছেন, সিনেমা দেখেছেন কত, খাওয়া পড়ার অভাব নেই। তবু মনে হয়েছে তিনি সুখী হতে পারছেন না। দুলুবাবুর জীবনে তিনি একজন গৃহিণী ছাড়া আর কিছুই ছিলেন না কখনো। ছেলে হওয়ার পর বিবাহিত জীবনের আনন্দ উপলব্ধি করেছেন সুমিতা, কিন্তু ছেলের প্রতি মন প্রাণ খুলে স্নেহ প্রকাশ করতেও ভয় পেয়েছেন। দুলুবাবুর কঠিন কথার ভয়, অভিযুক্ত হওয়ার ভয়। বাবুই কিছুমাত্র অন্যায় করলেই আজও শুনতে হয়, ছেলে মানুষ করতে পারোনি, একটা বাঁদরিও তোমার চেয়ে ভালো মায়ের ভূমিকা পালন করে। অথচ ছেলের প্রতি সাফল্যে গর্বিত পিতৃত্ব সুখ উপভোগ করেছেন। সুমিতা দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরে প্রবেশ করেন। এই ঘর আর ঠাকুর ঘরেই তিনি শান্তি পান। কিন্তু আজ তার মন বড়ই অস্থির। এক দুর্বার ঝড়ের সম্ভাবনায় ভীত হয়ে উঠেছে অন্তর। সবচেয়ে বড় দুর্ভাবনা, রিখি যদি এ সংসারে মানিয়ে নিতে না পারে, ছেলে পৃথক হয়ে যাবে না তো? মাস দুয়েক পার হলো। এর মধ্যে ছেলে আর বিয়ের প্রসঙ্গ তোলেনি। দুলুবাবু ধরেই নিয়েছিলেন তাদের আপত্তি ছেলের মত পরিবর্তন করে দিয়েছে। এক রাতে খেতে বসে বললেন, সমাজবন্ধু পাড়ায় যে থাকে প্রবীর বোস, ওর ছেলে তোর সঙ্গে পড়তো নাকি বাবুই? ছেলে বলল, না, আমার চেয়ে বড়। খুব ভালো দাঁড়িয়েছে ছেলেটা, এই তো সেদিন বিয়ে হলো। বউ একেবারে রূপে গুণে লক্ষ্মী, কাগজে নাকি পাত্রী চেয়ে বিজ্ঞাপন দিয়েছিল। ছেলে মুখের গ্রাস ধীরে ধীরে চিবিয়ে গিলে বলল, ও হ্যাঁ, মনে পড়ে গেল, রিখির মা আর মামা এ সপ্তাহে একদিন তোমাদের সঙ্গে দেখা করতে চান। জানিও তোমরা কবে আসতে বলবো। দুলুবাবু বললেন, আগমনের হেতু? আমাকে খুলে বলতে হবে? ঠিক আছে। আমাদের পার্টি এবারের ভোটে তরুণ প্রতিনিধি দিতে চাইছে। শুনছি আমাদের এলাকায় রিখির কথা ভাবা হচ্ছে। আমরা তাই তাড়াতাড়ি বিয়েটা করে নিতে চাইছি, কারণ রিখি এখানে দাঁড়ালে হারের সম্ভাবনা খুবই কম। এরপর ব্যস্ত হয়ে যাবে। এইসব আর কি। আর কিছু জানতে চাও? দুলুবাবু কথা হারিয়ে ফেললেন। ছেলে তার মায়ের সঙ্গে বরাবর খোলামেলা কথা বলে, কিন্তু তার সঙ্গে খানিক দূরত্ব ছিল। তিনি সেই সমীহ ও ভয় মেশানো দূরত্ব উপভোগ করে এসেছেন এতকাল। এখন তার মনে হতে লাগলো, চাকরি পেয়ে ছেলে ধরাকে সরাজ্ঞান করছে। রাত্রে শয়নকালে তিনি স্ত্রীর কাছে পুত্রনিন্দা করতে লাগলেন। আজকালকার ছেলেমেয়েরা যে অতি নির্লজ্জ, নিজের মুখে নিজের বিবাহের কথা বলতে বাধে না, এমনই অসভ্য এবং তার জন্যে যে অবিমৃষ্যকারী মূর্খ মায়েরাই দায়ী, সে বিষয়ে তার তিলমাত্র সন্দেহের অবকাশ রাখলেন না। সুমিতা একবার ক্ষীণ কণ্ঠে বললেন, সময় পাল্টে গিয়েছে, ওরা সুখী হলেই আমরা সুখী। ভগবান ওদের সুখে রাখুন। তেলে বেগুনে জ্বলে দুলুবাবু বললেন, ওই সাতঘাটের জল খাওয়া মেয়ে এসে যখন দাসীর মতো খাটাবে,
তখন যেন আমার কাছে কাঁদতে বসো না। যেমন পার্টিবাজ গত ঢলানি মা, তেমনই মেয়ে। না হলে ভোটে টিকিট পায়? কত উদো বুধোর পোর খাওয়া লোকে টিকিট পাওয়ার জন্য হেদিয়ে মরছে, আর পার্টি নাকি সেধে সেধে বিধানসভার ভোটে ওই চেংটি বিধবার পুরুষ ধরা মেয়েকেই নমিনেশন দিচ্ছে। যেমন তুমি ভোঁদা, তেমনই তোমার ছেলে। ওকে বোকা পেয়েছে বলেই একরকম মাথা চিবিয়ে খাচ্ছে। সুমিতা চুপ করে রইলেন। রেগে উঠলে দুলুবাবুর মুখে আগল থাকে না, তিনি জানেন। তবু এই কথাগুলো শুনতে তার কান জ্বলে যাচ্ছিল। রিখিকে তিনিও মেনে নিতে পারছেন না, কিন্তু তার মায়ের সম্বন্ধে খারাপ কথা বলা অন্যায়। চম্পাগ্রামের পরের স্টেশন আংরালে রিখির বাবা ছিলেন স্কুল শিক্ষক এবং সক্রিয় রাজনৈতিক কর্মী। রিখির মা স্বামীর আদর্শেই রাজনীতিতে যোগ দিয়েছিলেন। স্বামীর অকাল মৃত্যুর পর তিনি স্বামীর স্কুলেই প্যারা টিচার পদে যোগ দিয়ে সংসারের হাল ধরেছেন। তার বিষয়ে কোনো দুর্নাম সুমিতার কাছে পৌঁছয়নি। যদি থাকতো কিছু, মেয়ে বউরা বাড়ি এসে বলে যেত। সুমিতা এপাশ ওপাশ করতে লাগলেন। শুধুমাত্র সংসারে অশান্তির ভয়ে এতকাল স্বামীর ছায়া হয়ে থেকেছেন। আতঙ্কের ত্রাসে দিনের পর দিন গিয়েছে। কত আপত্তির কথা প্রকাশ করতে পারেননি, কত অপমান নত মুখে সহ্য করে চলেছেন। স্বামী স্ত্রীর মধ্যে এমন দুঃখ বেদনার জায়গা থাকে যা কাউকে বলা যায় না, ছেলেকে তো নয়। কিন্তু এত কিছু সয়ে কী লাভ হলো? স্বামীকে যেমন দেখছেন, ছেলের বিয়ের পর আগুন লাগাবেই। তিনি যা সহ্য করেছেন, রিখি তা করবে কেন? সুমিতার ভয়, আশঙ্কা, দুলুবাবুর উগ্র আপত্তি সত্ত্বেও শেষ পর্যন্ত বাবুইয়ের সঙ্গে রিখির বিয়ে হলো একেবারেই অনাড়ম্বরে। দুই বাড়ির আত্মীয় পরিজন, কয়েকজন বন্ধুর সাক্ষ্যে কাগজে সই করে বিয়ে হলো। প্রীতিভোজ আয়োজিত হয়েছিল, কিন্তু সানাই বাজেনি, আলোর রোশনাই ফোটেনি, ফুলের সাজে সাজেনি মণ্ডপ। তবে রিখির মা ও মামারা তাকে সোনার অলঙ্কারে ভরিয়ে দিয়েছেন। রিখির মাথায় মুকুট নেই, সে ঘোমটা দেয়নি, মুখে চন্দনের সাজ পড়েনি। তবু উজ্জ্বল গোলাপি বেনারসি শাড়ির প্রভায় রিখিকে খুব সুন্দর লাগছে বলে মনে হলো সুমিতার। এমনকি সে যে শার্ট প্যান্ট পরে বিবাহ সভায় হাজির হয়নি, তার জন্য মনে মনে ভারী কৃতজ্ঞ হয়ে উঠলেন তিনি। সন্ধে গড়িয়ে রাত্রি হতে অনেকগুলি বড় বড় গাড়ি এসে দাঁড়ালো বিয়েবাড়ির সামনের রাস্তায়। খ্যাতনামা রাজনৈতিক ব্যক্তিত্বরা রিখি ও বাবুইকে অভিনন্দন জানাতে এসেছেন। সুমিতা একেবারে কোণের দিকে সেঁধিয়ে গেলেন। সবিস্ময় দেখতে লাগলেন দুলুবাবু কীরকম হেসে হেসে হাত জোর করে প্রত্যেককে অভ্যর্থনা করছেন। তার সঙ্গে রিখির মা ও আরও কয়েকজন। উপস্থিত অভ্যাগতরা নেতা নেত্রীদের সঙ্গে ছবি তোলার জন্যে হুড়োহুড়ি করছেন। এমন সব নামি দামি অতিথি আসবেন জানতেন সুমিতা, কিন্তু জানার সামনে থেকে দেখা যে কত আলাদা তিনি উপলব্ধি করছেন। অজানা আতঙ্কে তিনি খর্মাক্ত হয়ে উঠলেন। চেয়ারে বসে রইলেন বিমূঢ় হয়ে, এমনই আত্মগত যে কাঁধে স্পর্শ মাত্র চমকে তাকালেন তিনি। রিখি এসে দাঁড়িয়েছে, বলছে, এ কি মা, আপনার শরীর ঠিক আছে? একা একা বসে আছেন কেন? সুমিতা নববধূর মুখে এমন শটান মা ডাক শুনে সলজ্জ হেসে বললেন, আমি ঠিকই আছি। ওখানে কত বড় বড় মানুষ, তাই এখানে এসে বসেছি। বড় বড় মানুষ তো কি হয়েছে, চলুন আসুন আমার সঙ্গে। না না না, কখন কি ভুল করে বসি, খুব একটা মেলামেশার অভ্যাস নেই তো, ঘরে থাকা মানুষ আমি। অত ভাবনার কি আছে মা, ওখানে সবাই আছেন, শুধু আমার শাশুড়ি অনুপস্থিত। কেন এমন হবে? তারা তো আপনারই অতিথি মা।
আসুন। সুমিতা জড়ানো পায়ে পুত্রবধূর সঙ্গে চলেছেন। একটি বড় গোল টেবিল ঘিরে বসেছেন রাজনীতিবিদরা। কেউ দাঁড়িয়ে আছেন, কেউ প্লেটে কিছু নিয়ে খাচ্ছেন। হাসি, কথা, হাঁকডাকে সরগরম হয়ে উঠেছে আসর। হঠাৎ উঠল শোরগোল, ওই এসে গেছে। আরে কতক্ষণ ধরে বসে আছি, পাত্রীকে উপহার দিতে পারছি না। কয়েকজন পারিষদ নিয়ে উপস্থিত হলেন মন্ত্রী প্রলয় ঘোষ। বর্ষিয়ান মানুষটিকে প্রণাম করল রিখি ও বাবুই। তিনি আশীর্বাদ করে বললেন, এবার তাহলে উপহার দিই? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, এর জন্যই তো বসে আছি আপনার অপেক্ষায়। হই হই করে উঠলেন রাজনীতিকরা। প্রলয় ঘোষ বললেন, রিখির নিজের এলাকা থেকে রিখি আসন্ন নির্বাচনে দলের প্রতিনিধিত্ব করেছে। দলের পক্ষ থেকে বাবুই ও রিখিকে বিয়েতে এই উপহারই দেয়া হলো। প্রচুর হাততালি ও হইচই খানিক প্রশমিত হলে রিখি ও বাবুই যখন আর একবার প্রলয় ঘোষকে প্রণাম করে উঠেছেন, তিনি বললেন, জয়ী হও মা। তারপর এক পারিষদকে লক্ষ্য করে বললেন, ওটা কোথায়? রিখি দেখছে কাঠ হয়ে দাঁড়িয়ে আছেন শাশুড়ি। এতক্ষণে সে সকলের সঙ্গে সুমিতার পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ পেল। সে আশা করছিল বাবুই নিজেই মায়ের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেবে, কিন্তু বাবুইয়ের এদিকে কোনো মনোযোগ নেই। রিখি সুমিতার হাত ধরে বলল, সবার সঙ্গে পরিচয় করিয়ে দিই, ইনি সুমিতা সান্যাল, বাবুইয়ের মা, আমার শাশুড়ি মা। নমস্কার প্রতি নমস্কার হচ্ছে। একজন প্রলয় ঘোষের হাতে দিল বিশাল একটি ফুলের তোড়া, নানা রঙের চেনা অচেনা ফুলের সম্ভার। তিনি সহস্রে সেই তোড়া বাড়িয়ে দিয়ে বললেন, এই নাও। কাছেই দাঁড়িয়েছিলেন সুমিতা। এমন উজ্জ্বল ভিড়ের মধ্যে মনে মনে সন্ত্রস্ত তিনি যন্ত্রের মতো হাতে নিলেন সেই অপার্থিব পুষ্পের স্তবক। প্রলয় ঘোষ ও অন্য সকলেই বিব্রত বোধ করছেন। তৎক্ষণাৎ বজ্র নির্ঘোষে ফেটে পড়লেন দুলুবাবু। আরে আরে, তুমি কি গাধা নাকি? রাখো ওটা, রেখে দাও, গাঁইয়া কোথাকার। উনি তোমার জন্য এনেছেন ওটা। সুমিতা ত্রস্ত হয়ে বললেন, না না, এ মা, এ আমি কি করলাম? ছি ছি। যেন ফুলের তোড়া নয়, সাপ নিয়েছেন হাতে। এমন আতঙ্কে তাড়াতাড়ি রেখে দিলেন টেবিলে। তার চোখে জল এসেছে, সেও ভারী লজ্জার। তিনি কি খুকি যে বকুনি শুনে কাঁদবেন? একটু একটু করে সরে যাচ্ছেন সুমিতা। সকলে যেন কিছুই ঘটেনি এমন মুখে কথালাপ চালিয়ে যাচ্ছে। বাবুই মন্ত্রীবরের অভ্যর্থনা সম্পন্ন করছে। দুলুবাবুও রয়েছেন ছেলের সঙ্গে সঙ্গে, হাতে হাত ঘষছেন। স্বপ্নেও ভাবেননি ছেলের বিয়েতে নেতামন্ত্রীরা উপস্থিত থাকবেন। গর্বে তার চোখে জোনাকি ফুটছে। রিখি আবার ফিরিয়ে নিয়ে এলো শাশুড়ি মাকে। সুমিতা বললেন, আর কেন, কি কাণ্ড করলাম? ছি ছি, উনি যে পরে আমার মাথা কাটবেন। আপনার মাথা আর কেউ কাটবেন না মা। পরিস্থিতি বদলায়, শান্ত হন, চুপটি করে বসুন এখানে। বাবুইয়ের কাছে গিয়ে সে বলল, তোমার বাবাকে ডেকে নিয়ে ওখানে মায়ের পাশে বসাও তো। বাবুই ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করল, কেন? যা বলছি করো প্লিজ। প্রলয় ঘোষ স্যারের সঙ্গে তো তুমি আছোই। কথা না বাড়িয়ে বাবাকে ডেকে মায়ের পাশে বসিয়ে দিল বাবুই। রিখি তার ভাষণ দেবার ভঙ্গিতে উঁচু গলায় বলল, সবাই শুনুন, আমার কিছু কথা আছে। লোকজন কৌতূহলী। রিখির মা এসে অদূরে দাঁড়িয়েছেন। রিখি বলছে, অনেক দিক থেকে দেখলে
আমার জীবনের একটি অনন্য দিন। আজ আমি রাজনীতির বৃহত্তর জগতে যাওয়ার অধিকার পেলাম। আজ আমার ঘরবদল হলো। রাজনীতির ভাষায় ঘরবদল খুব সম্মানজনক ধরা হয় না, কিন্তু এখনও আমাদের দেশে একটি মেয়ের ঘরবদল তার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলেই জানেন আমার বাবা স্বর্গগত। আজ আমার নতুন পরিবারে আমি পেয়েছি আমার পিতৃস্থানীয় শ্বশুরমশাইকে, পেয়েছি আমার আরও এক মাকে, তিনি আমার শাশুড়ি। আমার রাজনৈতিক জীবনের পথে তিনি আমার আশ্রয়। আমার মা আমায় ভাত বেড়ে দেন, আমি পেট ভরে খেয়ে কলেজে, ভার্সিটিতে, মাঠে, ময়দানে কাজ করে বেড়াই। কাল থেকে আমি জানি আমার নতুন মায়ের হাতের ভাত খেয়ে আমি আগের মতোই নিশ্চিন্তে কাজে যাব। আমাদের বিয়ে ঠিক হয়ে যাবার পর বাবুই আমাকে ওর বাড়িতে নিয়ে গিয়েছিল। আমি শাশুড়ি মাকে জিজ্ঞাসা করেছিলাম, আমার জীবনযাত্রা ঠিক গতানুগতিক হবে না, আপনি তো জানেন, আমাকে নিয়ে অসুবিধা হবে না তো? তিনি বলেন, তোমার মায়ের কি তোমাকে নিয়ে অসুবিধা হয়? আমি বলি, কখনো না। তিনি বলেন, আমাকে যদি নিজের মায়ের মতো মনে করতে পারো, আমার সঙ্গে কিচ্ছু অসুবিধে হবে না। মেনে যখন নিয়েছি, আমার কাছে তুমি আর বাবুই আলাদা নও। অনেকেই করতালি দিল। কেউ বলে উঠল, বিয়ের কোণে ভাষণ দিচ্ছে, কি দিনকাল। রিখি হেসে উঠল, খানিক দম নিয়ে বলল, সেদিন শ্বশুরমশাই আমার সঙ্গে একটিও কথা বলেননি। তাতে আমার কোনো ক্ষোভ নেই। মেয়েরা রাজনীতি করছে অনেকেই মেনে নিতে পারেন না। তার উপরে ছেলের বউ ধুলো মাটি কাদা মেখে রাত দিন দল করে বেড়াবে, এ কি সহজে মেনে নেওয়া যায়? কিন্তু কর্তব্য তো করতেই হবে। আমাকে দল যে দায়িত্ব দিয়েছে, আমি সাধ্যমতো তা পালন করতে পারি, এই আশীর্বাদ আমি শাশুড়ি মা ও শ্বশুরমশাইয়ের কাছে চাইব। আমি নিশ্চিত জানি, জনসংযোগ ও প্রচারের কাজে আমার দুই মা আমার সহায় হবেন। মন্ত্রী প্রলয় ঘোষের আশীর্বাদী ফুলের সেই তোড়া, যা সুমিতা বিহ্বলতায় ভুলবশত হাতে নিয়েছিলেন, সেটি শাশুড়ির পায়ের কাছে নামিয়ে দুজনের পদধূলি নিল রিখি। তারপর এগিয়ে গেল তার মায়ের দিকে। প্রলয় ঘোষ জোর চাপড় মারলেন বাবুইয়ের পিঠে, বললেন, কি বুঝলে বাবুই পাখি, মেয়েটা বহুদূর যাবে, ওর পাশে থেকো। আশীর্বাদ করুন সেই সাহস ও শক্তির অভাব যেন না হয়। হেসে বাবুইয়ের পিঠে আরেকটি চাপড় মারলেন মন্ত্রী। সেই দৃশ্য দেখতে দেখতে দলুবাবু সুমিতার দিকে ঝুঁকে বললেন, আমার ছেলেটাকে কত স্নেহ করেন উনি দেখলে? তবে মেয়েটা কিন্তু খুব টেঁটিয়া, তুমি আবার বোকার মতো ওর কথা সত্যি ভেবে বসো না। কোন কথা? জিজ্ঞাসা করেন সুমিতা মৃদুস্বরে। ওই যে বলল, সত্যি সত্যি তোমাকে ওর প্রচারে নিয়ে যাবে নাকি? হ্যাঁ, যত রঙ্গ। সুমিতা হাসলেন, নিজেকে উজাড় করা হাসি। এই প্রথম স্ত্রীকে দুর্বোধ্য লাগলো দুলুবাবুর। ওই উচ্চকিত হাসির জন্য ধমকাতে গিয়েও গিলে ফেললেন ইচ্ছেটা। এই প্রথম। আজকের গল্পটি কেমন লাগলো, তোমার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিও, শেয়ার করে দিও পরিচিত এবং প্রিয়জনদের মধ্যে। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। অপেক্ষা করো পরবর্তী গল্পের জন্যে। অনেক ধন্যবাদ।